নমস্কার। বাংলা স্ফিয়ারের আজকের প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, মাদার অফ অল ডিলস এই কথাটা প্রথম বলেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ডাভোসে। খুব শিগগির সম্প্রতি সুইস অ্যালপস এর একটা অতি মনোরম স্কিইং রিসর্ট এর নাম ডাভোস। প্রত্যেক বছর সেখানে এই সময় একটা ওয়ার্ল্ড ইকোনমিক সামিট হয় এবং এবারের সামিটের বিশেষ দ্রষ্টব্য ছিল একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে গোটা ইউরোপের সম্মিলিত পরিশীলিত প্রতিবাদ। এবং তার মধ্যে দাঁড়িয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট তার বক্তৃতার শেষ দিকে বলেছিলেন যে এই ডাভোসের এই মিটিংয়ের পরেই আমরা নয়াদিল্লিতে যাব। সেখানে একটা মাদার অফ অল ডিলস ভারতবর্ষের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের স্বাক্ষরিত হবে। সেই ডিলই, সেই চুক্তিই আজ নয়াদিল্লিতে হায়দ্রাবাদ হাউসে সম্পন্ন হলো। আমরা সকলেই দেখেছি এবার ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের অতিথি ছিলেন। তাদের আসার উদ্দেশ্য ছিল এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সম্পাদনী, যেটা সম্পাদিত হওয়ার অব্যবহিত আগে বা ইমিডিয়েটলি পরেই বোধহয় নরেন্দ্র মোদী এই দুজন অতিথির হাত ধরে উপরে তুলে দাবি করলেন, ইট ইজ এ মাদার অফ অল ডিলস। দেখুন, এই মাদার অফ অল ডিলসকে বাংলায় বলাটা একটু কঠিন, তাহলে বলতে হয় সব চুক্তির জননী। সেটা কানে কেমন লাগে, তাই আমি স্থির করলাম না, এক্ষেত্রে মাদার অফ অল ডিলস বললে যে গ্র্যাভিটাসটা থাকে, যে গুরুত্ব থাকে, যে দার্ঢ়তা প্রতীয়মান হয়, সেটা নষ্ট করব না। এখন এটা আজকে স্বাক্ষরিত হলো বটে, কিন্তু সত্যি কথা বলতে কি, এই চুক্তি সম্পাদন করার জন্য ভারতবর্ষ এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে গত 20 বছর ধরে লাগাতার আলাপ আলোচনা হয়েছে। এই চুক্তিকে নরেন্দ্র মোদী যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা সম্পূর্ণ অসঙ্গত তো নয়, বরং খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন এই সমঝোতায় ভারতের 140 কোটি মানুষ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অসংখ্য কয়েক মিলিয়ন মানুষের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে। এই চুক্তির আওতাভুক্ত যে অর্থনৈতিক অঞ্চল, তারা একত্রে আমাদের ওয়ার্ল্ড জিডিপির 1/4 এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 1/3 প্রতিনিধিত্ব করে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। এখন ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেও একে ঐতিহাসিক মুহূর্ত বলে চিহ্নিত করা হয়েছে। উরসুলা ভন একটা বিবৃতি দিয়েছেন, তাতে বলেছেন আজ ইউরোপ ও ভারত এক নতুন ইতিহাস রচনা করল। আমরা 200 কোটি মানুষের একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করেছি, যেখানে উভয় পক্ষই লাভবান হবে। এখন চুক্তির যেটা মূল কাঠামো, সেটা অনুসারে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 97% রফতানির উপর শুল্ক হয় কমানো হবে, নয় ধীরে ধীরে পুরোপুরি তুলে দেওয়া হবে। এর ফলে এই যে ইউরোপের 27টি দেশ ইউনিয়নের অন্তর্গত,
তারা বছরে প্রায় 4 বিলিয়ন ইউরো সাশ্রয় করতে পারবে আনুমানিক প্রাথমিক হিসেবে। ইউরোপের কৃষি, অটোমোবাইল এবং পরিষেবা খাত এই চুক্তি থেকে বিশেষভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা। ইউরোপীয় কর্মকর্তাদের মতে ভারতের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিটা তাদের সবচেয়ে উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তি। So far, the most ambitious trade agreement যা ইউরোপকে ভারতের বাজারে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ দেবে। এখন ভারতের ক্ষেত্রে কয়েকটা সংবেদনশীল জায়গা আছে, যে জায়গাগুলোর মীমাংসা হয়নি বলে দীর্ঘদিন ধরে ভারত মার্কিন আলোচনা এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসছে। তার মধ্যে ধরুন, প্রথম হচ্ছে আমাদের কৃষিক্ষেত্র। আর এছাড়াও কিন্তু এই চুক্তির বাইরে যাদের রাখা হয়েছে তারা হলো গরুর মাংস, চাল এবং চিনি। তার মানে এই তিনটে সেক্টর প্লাস আমাদের এগ্রিকালচারাল সেক্টর সম্পূর্ণভাবে কিন্তু প্রোটেক্টেড রইল ফ্রম ফরেন পার্টিসিপেশন। অর্থাৎ ভারতবর্ষের যে দাবি মেনে নিতে আমেরিকা 1 বছর ধরে টালবাহানা করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভারতের স্পর্শকাতরতা বুঝে ভারতের দাবি মেনে শেষ পর্যন্ত সেটাই করল। এর আগে সাউথ আমেরিকার যে একটা বাণিজ্য জোট আছে যাকে বলা হয় মার্কোসুর, তার সঙ্গেও ইউরোপিয়ান ইউনিয়নের একটা চুক্তি হয়েছে এই সেদিনই। এখন যেহেতু সেই চুক্তিতে এইসব কৃষিজাত দ্রব্য ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল, ফলে ইউরোপের কৃষকরাও কিন্তু ভারতীয় কৃষকদের মতোই তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সেই অভিজ্ঞতা থেকেই ভারত ইউ চুক্তিতে এই স্পর্শকাতর এলাকাগুলোকে সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। এখন দেখুন, ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র একটা বড় বাজার নয়, কিন্তু এটা হলো প্রযুক্তি ও বিনিয়োগের এক গুরুত্বপূর্ণ উৎস। দ্রুত পরিকাঠামো উন্নয়ন এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টির জন্য এই বিনিয়োগ একান্তই আবশ্যক বলে দিল্লি মনে করে এবং সঙ্গত কারণেই মনে করে। ইউরোপের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে ভারত এবং ইউর মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল 120 বিলিয়ন ইউরো, যা গত 1 দশকে প্রায় 90% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি সার্ভিস সেক্টর বা পরিষেবা খাতে আরও প্রায় 60 বিলিয়ন ইউরোর লেনদেন হয়েছে। এখন চুক্তিতে তাহলে কি আছে? ফার্স্ট সিগনিফিক্যান্ট জিনিস হলো, এমনিতেই কলকাতায় বা গোটা দেশ জুড়ে বড় লোকদের কাছে BMW বা মার্সিডিজ বেঞ্জ আজকে খুব বড় কথা নয়। কিন্তু এই চুক্তির পরে এই ইউরোপের গাড়ির উপরে, বিশেষ করে জার্মান গাড়ি বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে তৈরি অটোমোবাইল, তাদের উপর যে 110% ট্যারিফ আছে এই মুহূর্তে, সেটা ধীরে ধীরে 10%তে নেমে আসবে। তাহলে ভাবুন, যাদের পকেটে রেস্তো আছে তারা আগামী কয়েক বছরের মধ্যেই অনেক সস্তায় BMW, মার্সিডিজ বেঞ্জ সহ আরও ভোক্সওয়াগন সহ আরও একেবারে মেড ইন জার্মানি গাড়ি ইচ্ছে করলে কিনতে পারবেন, ভারতবর্ষে অ্যাসেম্বলড হওয়া আর শুধু ব্র্যান্ড নামটাকে ক্যারি করা অটোমোবাইল নয়। আচ্ছা, অন্যদিকে মদের ক্ষেত্রে যেমন
ফরাসি ওয়াইন, ফরাসি কনিয়াক, এগুলো তো সব পৃথিবী বিখ্যাত ব্যাপার। এগুলোর উপর এই মুহূর্তে আমাদের দেশ 50% শুল্ক বসায়। এছাড়া ধরুন যেগুলো ফুড প্রসেসড কমোডিটিস, যেমন পাস্তা বা চকলেট, তার উপরেও কিন্তু 50% শুল্ক আছে। ধীরে ধীরে এই সব কিছুই শুল্কমুক্ত হয়ে যাবে। চকলেট যদি একবার শুল্কমুক্ত হয়, সেটা সুইস চকলেট হোক আর বেলজিয়ান চকলেট হোক, তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক চকলেটকে তাদের সঙ্গে কুস্তি করতে যথেষ্ট ঘাম ছোটাতে হবে। এখন ভন ডার লেয়েন তিনি আশা করছেন যে এর ফলে ইউরোপীয় রফতানি অচিরেই দ্বিগুণ হবে, আর ভারতীয় বাজারে ইউরোপ সর্বকালের মধ্যে সর্বোচ্চ প্রবেশাধিকার পাবে। ভারতও এই চুক্তি থেকে উল্লেখযোগ্য লাভের আশা করছে। সেটা কি? টেক্সটাইল, জুয়েলারি, গয়না, লেদার প্রোডাক্টস এবং সার্ভিস সেক্টরে একটা অন্যরকম নতুন বিনিয়োগ হয়ে অবয়বটা বেশ খানিকটা বদলে যাবে। এই যে আজকে একটা চুক্তি স্বাক্ষরিত হলো, সেটা কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নানাবিধ জটিলতার ফলে আটকে গেছিল। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের এই যে কার্বন বর্ডার ট্যাক্স আছে, সেটা ভারতীয় ইস্পাত শিল্পে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, যা স্বাক্ষরিত হলো সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, ইকুয়ালি গুরুত্বপূর্ণ হলো যে সময় এই চুক্তি স্বাক্ষরিত হলো। কেন বলছি কথা? এটা এমন একটা সময় স্বাক্ষরিত হলো যখন ট্রাম্পের আমেরিকার শুল্ক নীতি এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্যে একটা অনিশ্চয়তার আবহ তৈরি করেছে। সেই প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে ব্রাসেলস এবং নয়াদিল্লি উভয়ই বিকল্প বাজার, আর সামরিক ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বের একটা বিকল্প রাস্তা খুঁজছিল। বাণিজ্যের পাশাপাশি এছাড়াও তো দু দেশের মাইগ্রেন্ট লেবার, ছাত্র, গবেষক, যারা খুব মেধাবী এবং দক্ষতা সম্পন্ন পেশাজীবী, তাদের যাতায়াত সহজ করার জন্য একটি আলাদা সমঝোতা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিও শিগগিরই স্বাক্ষরিত হতে পারে বলে আজকেই ইঙ্গিত মিলেছে। এখন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের মতে, আমরা শুধু আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছি না, বরং ক্রমশ নিরাপত্তাহীন হয়ে ওঠা বিশ্বে আমাদের নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করছি। এই অংশীদারিত্ব আমাদের যে স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স আছে, অফকোর্স ইউনাইটেড স্টেটসের নামটা কেউ করেনি, কিন্তু মিন করেছে কথায় কথায় ইউনাইটেড স্টেটস, তাদের উপর যে ইউরোপের স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স, এই চুক্তির ফলে সেটাও কিছুটা হলেও কমবে। এমন একটা সময় কমবে যখন ট্রেড বা বাণিজ্য ক্রমশ রাজনৈতিক অস্ত্রে পর্যবসিত হচ্ছে। ধরুন উদাহরণস্বরূপ জার্মানির কথাই বলি। জার্মান চ্যান্সেলর এই সেদিনই নয়াদিল্লিতে এসেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। জার্মানি এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে এটাকে শুধু স্বাগত জানিয়েছে তাই নয়, তাদের দেশের ভাইস চ্যান্সেলর তিনি বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে
এই চুক্তি ইউরোপ ও ভারত উভয়ের জন্যই বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী ভারত চলতি বছরই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। দীর্ঘদিন রাশিয়ার উপর নির্ভরশীল থাকা সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও ভারত এখন ধীরে ধীরে অনেক বৈচিত্র্য আনতে চাইছে, যেমনটি ইউরোপ চেষ্টা করছে আমেরিকার ক্ষেত্রে। এখন তার মানে এটা হচ্ছে, এটা এসেনশিয়ালি একটা বদলে যাওয়া পৃথিবীতে ভারত ও ইউরোপের কৌশলগত অবস্থান নির্ধারণের একটা মোটামুটি স্পষ্ট ঘোষণা। এখন অনেকে অবশ্য রসিকতা করে বলছেন এই চুক্তি সম্ভবই হতো না যদি না হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প নামক একজন ভদ্রলোক গত 1 বছর ধরে একতরফা দাদাগিরি করে যেতেন। সুতরাং ইফ এনিওয়ান ডিজার্ভস ক্রেডিট ফর দিস প্যাক্ট, ইট শুড বি ডোনাল্ড ট্রাম্প। কেননা তিনি এই শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষিয়ে তুলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন যেখানে বিকল্প খোঁজা ছাড়া আজকে পৃথিবীর অনেক আত্মসম্মান জ্ঞানসম্পন্ন দেশের আর কোনো রাস্তাই নেই। ইউরোপ যে ট্রাম্পের এই গ্রিনল্যান্ড দখলের খোয়াবকে কিভাবে দেখছে সেটা তো গত কয়েকদিনে পরিষ্কার হয়ে গেছে। ইউরোপ যে এইভাবে একজোট হয়ে তার ব্লাফকে কল করে দেবে, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভাবেননি। ফলে ডাভোসে দাঁড়িয়ে 4 পা পিছিয়ে এসে তিনি বলেছেন, গ্রিনল্যান্ড দখলের জন্য আমেরিকা আর যাই করুক বল প্রয়োগ করবে না। তাহলে এতদিন ধরে এত তর্জন গর্জন করার কি দরকার ছিল? কিন্তু সে যাই হোক, আবার অন্য দিক থেকে দেখলে দেখুন, ইউরোপ তো আমেরিকার উপর খেপেছে, ব্রিটেনও ভিতরে ভিতরে জ্বলছে। এমনকি যে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট আমেরিকার তল্পিবাহক হিসেবে দেশ পরিচালনা করবে বলে হোয়াইট হাউসের ক্যালকুলেশন ছিল, তিনিও গতকাল তার দেশের কোনো একটা অয়েল ইনস্টলেশনে গিয়ে বলেছেন, এনাফ ইজ এনাফ। আমেরিকা যদি মনে করে থাকে আমাকে দিয়ে তারা একটার পর একটা অন্যায় আদেশ তামিল করে নেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। দেখুন, তাহলে আমেরিকার স্তাবক দেশ হিসেবে যারা বেঁচে থাকে তারা হলো পশ্চিম এশিয়ার ওই দেশগুলো, যেগুলো প্রধানত রাজতন্ত্র, আর ইসরায়েল, যাদের অস্তিত্ব আমেরিকার সাহায্যের উপর নির্ভর করে, আর কিছু রোগ নেশনস লাইক পাকিস্তান এটসেট্রা। তার মানে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন মার্কিন শক্তি, সেটা সামরিক এবং অর্থনৈতিক এই দুটোকে ব্যবহার করে তিনি এক মেরুর বিশ্ব কায়েম করে যাবেন তার প্রেসিডেন্টকালে। সেটা কিন্তু ধীরে ধীরে ভোঁতা হওয়ার লক্ষণগুলো পরিষ্কার। একদিকে আমেরিকায় মিনিয়াপোলিসের কাণ্ড কারখানা নিয়ে যেভাবে আইস ঠান্ডা মাথায় মার্কিন নাগরিক এবং শ্বেতাঙ্গ মার্কিন নাগরিককে অন্তত 2 জনকে ঠান্ডা মাথায় খুন করেছে, তারপর গোটা আমেরিকা উত্তাল হয়ে উঠেছে। একদিকে রয়েছে প্রকৃতির তুষারঝড়, অন্যদিকে শুরু হয়েছে মানুষের প্রতিরোধের ঝড়। ডোনাল্ড ট্রাম্প অনেক বাগাড়ম্বর করার পরে সে ব্যাপারেও নমনীয় মনোভাব দেখাতে শুরু করেছেন। গোদের উপর বিস্ফোরণের মতো চীন এবং রাশিয়া তাকে কোনো নম্বরই দিচ্ছে না। আর এবার
ইউরোপ এবং ভারতবর্ষ নিজেদের মধ্যে সমঝোতা করে দেখিয়ে দিল আমেরিকা যতই ভাবুক যে তারাই বিশ্বের যাবতীয় বিষয়ে এজেন্ডা সেট করে, সেটা একেবারেই মূর্খের প্রলাপ। বিকল্প হিসেবে ইচ্ছে করলে আরও অনেক সমীকরণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি একেবারে সেই ব্যাপার। ভালো থাকবেন, নমস্কার।